সবাইকে শুভেচ্ছা। আজকে ফেব্রুয়ারি মাসের বেশ কিছু আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে দ্বিতীয় পর্বে আলোচনা করব। এই লেকচারগুলো বিসিএস সহ বিভিন্ন চাকরির পরীক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আমরা লেকচারে চলেছি সরাসরি। আমরা শুরুতে দেখতে পাচ্ছি বিশ্বের দীর্ঘতম পণ্যবাহী জাহাজ। বিশ্বের দীর্ঘতম বায়ুচালিত পণ্যবাহী জাহাজ নিউ লাইনার অরিজিন উদ্বোধন করা হয়েছে। 136 মিটার 450 ফুট দীর্ঘ এই পরিবেশ বান্ধব জাহাজটি তুরস্কের তুজলা বন্দরে পানিতে ভাসানো হয়। ফরাসি কোম্পানি নিউ লাইন এটি ডিজাইন করে এবং এটি নির্মাণ করা হয় তুরস্কের আরএমকে মেরিন শিপইয়ার্ডে। জাহাজটির দুটি বিশাল মাস্তুল ও 3000 বর্গমিটার পাল বাতাসের শক্তি ব্যবহার করে 5300 টন পণ্য পরিবহনে সক্ষম। গতি কমিয়ে 15 নট থেকে 11 নট করায় জ্বালানি খরচ উল্লেখযোগ্যভাবে কমবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বিশ্বের দীর্ঘতম পণ্যবাহী জাহাজ যেটি চালু হয়েছে, যেটির নাম হচ্ছে নিউ লাইনার অরিজিন। পরীক্ষায় আসতে পারে বিশ্বের দীর্ঘতম পণ্যবাহী জাহাজের নাম কি? উত্তর হবে নিউ লাইনার অরিজিন, যেটা কিনা হচ্ছে তুরস্ক বানিয়েছে এবং এটি 136 মিটার বা 450 ফুট দৈর্ঘ্য। এরপর দেখতে পাচ্ছি আন্তর্জাতিক এআই সনদ। ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাকশন সামিটে আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা সনদ গৃহীত হয়। 64টি দেশ ও সংস্থা এতে স্বাক্ষর করে। মূল লক্ষ্য এআই প্রযুক্তি সমতা ও প্রবেশাধিকার নিশ্চিত করা, স্বচ্ছ ও নিরাপদ উন্নয়ন এবং মানুষের জন্য টেকসই এআই নিশ্চিত করা। তবে যুক্তরাজ্য এই সনদে স্বাক্ষর করেনি। তাহলে 64টি দেশ এই সনদে স্বাক্ষর করে আন্তর্জাতিক এআই সনদ। পরীক্ষা আসতেই পারে এআই সনদে কতটি দেশ স্বাক্ষর করে? 64টি দেশ। তবে যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাজ্য এই দুটি দেশ এই সনদে স্বাক্ষর করেনি। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। এরপর আমরা দেখতে পাচ্ছি ডেমোক্রেট দলের নতুন নেতা। আমরা গত ক্লাসেও দেখেছিলাম, একটি তথ্য জেনেছি ডেমোক্রেট দল নিয়ে। আমরা এখানেও দেখতে পাচ্ছি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটি দলের নতুন চেয়ারম্যান হিসেবে কেন মার্টিনকে নিযুক্ত করে। তিনি মিনিসোটা পার্টির নেতৃত্বে 14 বছর ছিলেন এবং ডিএনসির ভাইস চেয়ারম্যান হিসেবে 8 বছর দায়িত্ব পালন করেন। নতুন চেয়ারম্যানের প্রধান কাজ হবে দল পুনর্গঠন করা এবং ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরোধিতার কৌশল বের করা। সিরিয়ায় নতুন শাসন ব্যবস্থা। সিরিয়ার বাথ পার্টি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এই দলটি 60 বছরের বেশি সময় ক্ষমতায় ছিল। নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে আহমেদ আল শারাকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি একটি নতুন সংবিধান প্রণয়নের আগ পর্যন্ত ক্ষমতায় থাকবেন এবং একটি অস্থায়ী আইন পরিষদ গঠন করবেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি সিরিয়াতে যে বিপ্লবটি হয়েছে সেই বিপ্লবের মাধ্যমে তাদের 60 বছরের একটি ক্ষমতার অবসান ঘটে এবং নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হন আহমেদ আল শারা। সমুদ্রের গভীরে ঘাঁটি। যুক্তরাজ্যের প্রতিষ্ঠান ডিপ সমুদ্রপৃষ্ঠের 200 মিটার নিচে মানুষের বসবাসের জন্য স্থায়ী ঘাঁটি তৈরি করেছে। সেন্টিনেল নামের এই ঘাঁটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের আদলে ডিজাইন করা হয়েছে। তাহলে এই ঘাঁটির নাম হচ্ছে সেন্টিনেল। এটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের আদলে ডিজাইন করা হয়েছে। ইউরোপের বৃহত্তম 3D প্রিন্টিং মেশিনের সাহায্যে তৈরি এই ঘাঁটিতে 2027 সালের মধ্যে মানুষ বসবাস শুরু করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ঘাঁটিটি তৈরি করা হয়েছে সেন্টিল নামের। এটিতে 2027 সালের মধ্যে মানুষ বসবাস শুরু করবে এবং এটিকে ইউরোপের বৃহত্তম 3D প্রিন্টিং মেশিনের মাধ্যমে তৈরি করা হয়েছে। আমরা পরবর্তী স্লাইডে যাই। এরপর দেখতে পাচ্ছি কৃত্রিম বুদ্ধিমত্তা ও আগ্নেয়াস্ত্র। গুগল তাদের আগের নীতি সংশোধন করে এআই ব্যবহারের নতুন নীতিমালা ঘোষণা করেছে। এখন থেকে তারা আন্তর্জাতিক আইন ও মানবাধিকার নীতির সাথে সামঞ্জস্য রেখে কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়ন করবে। তবে আগের নীতিতে অস্ত্র বা নজরদারি প্রযুক্তি নিষিদ্ধ ছিল, যা এই নতুন নীতিতে উল্লেখ নেই। এরপর দেখতে পাচ্ছি ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনা। ইরানের দক্ষিণ উপকূলে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস একটি নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনা উন্মোচন করেছে। মাটির নিচে শত শত মিটার গভীরে সংরক্ষিত এই মিসাইল সিস্টেম দ্রুত কার্যকর করা সম্ভব এবং দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। স্থাপনাটির সুনির্দিষ্ট অবস্থান গোপন রাখা হয়েছে। এরপর আমরা পরের স্লাইডে যাই। পরে আছে নবীর কদম প্রকল্প। সৌদি আরব নবীর কদম নামে একটি ঐতিহাসিক উদ্যোগ নিয়েছে।
মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার যে পথ অনুসরণ করেছিলেন সেটিকে পুনরুদ্ধার করা হচ্ছে। প্রকল্পের আওতায় 470 কিলোমিটার দীর্ঘ এই পথ তৈরি হবে, যার 305 কিলোমিটার পায়ে হেঁটে পার হওয়া যাবে। পথের সঙ্গে যুক্ত হচ্ছে 41টি ঐতিহাসিক নিদর্শন ও 5টি স্টেশন, যা হিজরতের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো বর্ণনা করবে। খুবই চমৎকার একটি উদ্যোগ নবীর কদম প্রকল্প। এরপর আমরা দেখতে পাচ্ছি সৌদি আরবের মাল্টিপল ভিসা স্থগিত। সৌদি আরব বাংলাদেশ সহ 14টি দেশের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা স্থগিত করেছে, তবে কূটনৈতিক, শ্রমিক, হজ ও উমরা ভিসায় এর কোনো প্রভাব পড়বে না। এরপর পাকিস্তান ও সৌদি বাণিজ্য চুক্তি। পাকিস্তান ও সৌদি আরব $1.61 বিলিয়ন দুটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। এর মধ্যে রয়েছে 41 মিলিয়ন ডলারের সহজ শর্তের ঋণ এবং সৌদি আরব থেকে $1.20 বিলিয়ন জ্বালানি তেল আমদানির 1 বছরের বিলম্বিত অর্থ প্রদানের সুবিধা। এতে প্রায় 1,50,000 স্থানীয় বাসিন্দা নিরাপদ ও বিশুদ্ধ পানি পাবে। তাহলে আমরা দেখলাম পাকিস্তান ও সৌদি একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে, তার বিস্তারিত জানলাম। এরপর মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি। আমাদের বিভিন্ন পরীক্ষায় মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি থেকে অনেকগুলো কোশ্চেন আসে। আমরা সাম্প্রতিক বিষয়বলিতে এই টপিকগুলো একটু দেখার চেষ্টা করব। আজকে আমরা দেখতে পাচ্ছি বিশ্বের দ্রুতগতি সুপার কম্পিউটার। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লরেন্স লিভারমোর ন্যাশনাল ল্যাবরেটরিতে আনুষ্ঠানিকভাবে চালু হয় বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার এল কাপিতান। তাহলে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারের নাম কি? এল কাপিতান। এটা পরীক্ষা আসতেই পারে যে বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী কম্পিউটারের নাম কি বা সুপার কম্পিউটারের নাম কি? উত্তর হবে এল কাপিতান। কম্পিউটারটির প্রধান উদ্দেশ্য হলো ভূগর্ভস্থ পরীক্ষার অনুপস্থিতিতে যুক্তরাষ্ট্রের পারমাণবিক মজুদের নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করা, যা 1992 সাল থেকে নিষিদ্ধ। এছাড়া নানা গোপন কাজে কম্পিউটারটি ব্যবহার করা হবে। এরপর বৃহত্তম মহাকাশ গবেষণার নির্মাণ। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার নির্ময়মান স্কয়ার কিলোমিটার অ্যারেই পর্যবেক্ষণাগারে 13তম দেশ হিসেবে চুক্তি স্বাক্ষর করে সুইডেন। অত্যাধুনিক প্রযুক্তি সরবরাহের পাশাপাশি প্রকল্পে 30 কোটি ক্রোনা দেবে সুইডেন। 2029 সালের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হবে। দুটি মহাদেশে নির্মিত টেলিস্কোপ এবং বিশ্বজুড়ে বিস্তৃত ডাটা সেন্টার নির্মাণের মধ্য দিয়ে এসকেএ পর্যবেক্ষণাগার হতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম গবেষণাগার। তাহলে বিশ্বের বৃহত্তম গবেষণাগার হতে যাচ্ছে স্কয়ার কিলোমিটার অ্যারে বা এসকেএ। পর্যবেক্ষণাগারে দুটি বিশাল রেডিও টেলিস্কোপ রয়েছে। এটি দক্ষিণ আফ্রিকায়, অন্যটি অস্ট্রেলিয়ায়। অর্থাৎ এই পর্যবেক্ষণাগারে দুটো বিশাল রেডিও টেলিস্কোপ রয়েছে, এর মধ্যে একটি হচ্ছে দক্ষিণ আফ্রিকায় আছে, আরেকটা অস্ট্রেলিয়ায় আছে। দুই দেশে স্টারলিংক ইন্টারনেট। ভুটান স্পেস এক্সের মালিকানাধীন স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট এবার ভুটানে চালু হয়েছে। ইলন মাস্ক এক্সের এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন। স্টারলিংক দেশটিতে স্থল, আকাশ ও সমুদ্রের আরও বিস্তৃত পরিসরে ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে। আমরা বাংলাদেশকে এখানে দেখতে পাচ্ছি। বাংলাদেশে ব্যবসা করতে আগ্রহী স্টারলিংক। প্রতিষ্ঠানটি বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড BSCL এর মাধ্যমে প্রযুক্তিগত পরীক্ষা পরিচালনার অনুমোদন পায়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্টারলিংকের প্রতিষ্ঠাতা ইলন মাস্কের সঙ্গে ফোনে কথাও বলেন। সব ঠিক থাকলে 2025 সালের মধ্যেই বাংলাদেশে স্টারলিংকের ইন্টারনেট পরিষেবা চালু হতে পারে। এরপর চাঁদে অক্সিজেন তৈরি। চাঁদে অক্সিজেনের সংকট কাটাতে যুক্তরাষ্ট্রের সিয়েরা স্পেসের প্রকৌশলীরা একটি যন্ত্রের নকশা তৈরি করেছেন। এই যন্ত্রটি চাঁদের মাটিতে অক্সিজেন উৎপাদনে সক্ষম হবে, যা নভোচারীদের জন্য জীবন রক্ষাকারী হয়ে উঠতে পারে। তাহলে চাঁদে অক্সিজেনেরও ব্যবস্থা করা হচ্ছে যাতে নভোচারীরা জীবন রক্ষা করতে পারে। খুবই চমৎকার একটি উদ্যোগ। জানি না তারা এটি সফল হবে কিনা। এরপর আমরা যাই শারীরিক প্রতিবন্ধী মহাকাশচারী। বিশ্বের প্রথম শারীরিক প্রতিবন্ধী মহাকাশচারী হবেন সাবেক ব্রিটিশ প্যারা অলিম্পিক অ্যাথলেট জন ম্যাকফল। ইউরোপিয়ান স্পেস এজেন্সি
ইএসএ ম্যাকফলকে মহাকাশ অভিযানের জন্য মেডিকেল সার্টিফিকেট দিয়েছে। তিনি 2008 সালের বেইজিং অলিম্পিক গেমসে ব্রোঞ্জ পদক জয় করেন। তাহলে বিশ্বের প্রথম শারীরিক প্রতিবন্ধী মহাকাশচারী হতে যাচ্ছেন ব্রিটিশ প্যারাঅলিম্পিক অ্যাথলেট জন ম্যাকফল। ইউরোপিয়ান স্পেস এজেন্সি তাকে মেডিকেল সার্টিফিকেট দিয়েছে এবং 2008 সালের বেইজিং প্যারাঅলিম্পিকে তিনি ব্রোঞ্জ পদক জয়লাভ করেন। এরপর আমরা দেখতে পাচ্ছি ডিপসিক, নতুন এআই বিপ্লব। ডিপসিক হলো একটি চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি যা চ্যাটজিপিটির মতো উন্নত মানের এআই চ্যাটবট তৈরি করেছে। 2025 সালে প্রকাশিত ডিপসিক R1 মডেল প্রযুক্তির দুনিয়ায় আলোড়ন তোলে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া বিনামূল্যের অ্যাপ হিসেবে চ্যাটজিপিটিকে ছাড়িয়ে যায়। এটার উদ্ভাবক লিয়াং ওয়েনফেং ডিপসিকের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান। তাহলে পরীক্ষা আসতে পারে ডিপসিকের প্রতিষ্ঠাতা কে বা উদ্ভাবককে? উত্তর হবে লিয়াং ওয়েনফেং। তিনি চীনের জিনজিয়াং শহরে জন্মগ্রহণ করেন। তাহলে এই ভদ্রলোক লিয়াং ওয়েনফেং চীনের জিনজিয়াং শহরে জন্মগ্রহণ করেন এবং হাংজু ইয়াকেবি ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট ও জেজিয়াং জিউহাং অ্যাসেট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠা করেন। খুবই কঠিন নামগুলা, আরেকবার পড়ি এখানে কি বলেছে। তিনি চীনের জিনজিয়াং শহরে জন্মগ্রহণ করেন এবং হাংজু ইয়াকেভি ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট ও জেজিয়াং জিউহাং অ্যাসেট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠা করেন। 2023 সালে তিনি এআই প্রযুক্তির বিপ্লব ঘটিয়ে ডিপসিক তৈরি করেন। তবে ডিপসিকের প্রতিষ্ঠাতা বা নির্বাহী পরিচালককে? লিয়াং ওয়েনফেং। ধন্যবাদ সবাইকে। আজকের এই ক্লাসটি এই পর্যন্ত।